হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের উপর বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো সলভ করব। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম, পড়াশোনা করছি কুয়েটে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং শর্টকাট নিয়ে আলোচনা করব। এগুলো আমি তেমন ভাবে বিস্তারিতভাবে আলোচনা করব না, শুধুমাত্র যে সূত্রগুলো না দেখালেই নয়, ওগুলো শুধুমাত্র আমি রিভাইজ দিয়ে যাব এবং তোমরা এগুলো নিজ দায়িত্বে দেখে নেবে। তো প্রথমেই হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র, তারপর সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি। এই সূত্রগুলো তোমরা সবাই জানো। আমরা পরবর্তী স্লাইডে আসলাম। এখানে লন রোলারের সূত্রগুলো আছে, তারপর হচ্ছে নদী নৌকার যে সূত্রগুলো। এরপর হচ্ছে এই সূত্রটা একটু আমি তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে যে এই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে এক্স এর মানটা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে এই হইতে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটা এই সূত্রটা দিয়ে বের করে। এবং হচ্ছে এই যে কোনাকুনি সরণ, এস এর মান এই হতে যে এই দূরত্বটা, সেটা এই কোনাকুনি সরণ বা এস সমান √x² + d²। এক্স হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ডি হচ্ছে নদীর প্রস্থ। এরপর হলো আপেক্ষিক বেগের সূত্র এবং বৃষ্টির ছাতার ম্যাথের যে ছাতা ধরার কোণের যে সূত্রটা, এই সূত্রগুলো তোমরা সবাই জানো। তারপর এই স্লাইডে দেয়া আছে অভিক্ষেপ নির্ণয়ের সূত্র এবং হচ্ছে উপাংশ নির্ণয়ের সূত্র। আর এগুলো হচ্ছে ডট গুণনের কিছু সূত্র দেয়া আছে এখানে। আর এখানে এই যে ডট গুণনের যে লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত এবং দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, এই শর্ত দেয়া আছে। এবং হচ্ছে যে এই যে সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয়ের যে শর্টকাট নিয়মটা, এই নিয়মটা তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে ইজিলি ব্যবহার করতে পারবা। কারণ ভর্তি পরীক্ষার সময় তোমার টিচার দেখতে আসবে না যে তুমি প্রশ্নটা কিভাবে সলভ করছো। টিচার দেখবে যে তুমি প্রশ্নটা সঠিকভাবে সলভ করতে পারছো কিনা। তাহলে পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো আছে, আর এটা হচ্ছে আয়তন নির্ণয়ের যে সূত্রটা। এখানে ভেক্টর ক্যালকুলাসের কিছু সূত্র দেওয়া আছে। এরপরে এই যে ভেক্টর ক্যালকুলাসের যে কিছু শর্ত আছে, যে ডাইভারজেন্স 0 হলে কি হয়, তারপর কার্ল পজিটিভ হলে কি হয়, এইগুলো দেয়া আছে। তাহলে আমরা কোশ্চেন সলভ করতে পারি। দেখো, আমাদের প্রথম ম্যাথের টাইপটাই হচ্ছে ভেক্টর ও লব্ধি নির্ণয়। এই টাইপটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বলা যাবে না, কারণ এই অধ্যায়ের আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন ডট গুণন, ক্রস গুণন, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটাতে কি বলা হয়েছে, কোনটি ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি কোনগুলো সেগুলো তো আমরা সবাই এসএসসি তে পড়ে আসছি, তোমাদের সবাই জানার কথা। এখানে ভেক্টর রাশি হচ্ছে এই অপশন ডি, বৈদ্যুতিক প্রাবল্য। আর তোমরা যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এগুলো কিছু তোমাদের বইতে দেয়া থাকে, যে কতগুলো ভেক্টর রাশির উদাহরণ বা কতগুলো স্কেলার রাশির উদাহরণ। ওখানে তোমরা শুধুমাত্র ভেক্টর রাশির উদাহরণগুলো মুখস্থ করলেই হবে, কারণ শুধুমাত্র ভেক্টর রাশির উদাহরণগুলো যদি মুখস্থ রাখো, তাহলে ওই ভেক্টর রাশির উদাহরণ বাদে বাকি যেগুলো থাকবে ওগুলোই তো স্কেলার রাশি। তাহলে পরবর্তী প্রশ্ন, একটা 3 মানের ভেক্টরকে একটা 4 মানের, একটা 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটি হবে। আমরা জানি কি, সর্বোচ্চ লব্ধি আর আর ম্যাক্সিমাম, আর ম্যাক্স, আর ম্যাক্স সমান সমান ওই যে দুইটা ভেক্টরের যোগফল। এখানে ভেক্টর দুইটা কত, 3 + 4 হচ্ছে 7। আর হচ্ছে আর মিনিমাম, আর মিনিমাম সমান 4 - 3 সমান 1। তাহলে আমাদের এই ভেক্টরের লব্ধির মান হবে আমাদের সর্বোচ্চ, সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি এর মাঝামাঝি হতে হবে। তাহলে দেখো, এখানে কিন্তু এই যে যে 1, তারপর 3, 5, এই যে এই তিনটা মানই কিন্তু এই যে আমাদের যে সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধির যে সীমা আছে 1 থেকে 7, এর ভিতরে পড়ে। তাহলে আমাদের সঠিক উত্তর অবশ্যই এ নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া মধ্যে কোণ কত। ধরো এই একটা দেয়াল, এই দেয়ালে তুমি একটা লাথি মারছো, তুমি এই জায়গায় অ্যাকশন করছো, তাহলে তুমি অপোজিট রিয়াকশনটা অবশ্যই বিপরীত দিকে পাবা। রিয়াকশন, অ্যাকশন আর রিয়াকশন, তাহলে অ্যাকশন আর রিয়াকশন পরস্পর বিপরীত দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। এই যে আমরা যদি এটা অ্যাকশন কল্পনা করি, আর যদি এই জিনিসটা যদি আমরা রিয়াকশন কল্পনা করি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এদিকে অ্যাকশন, এদিকে রিয়াকশন। তাহলে আমার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হয়, সি, 180 ডিগ্রি। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর ত্রয়ের সম্পর্কটি নিচের কোন চিত্রটি প্রকাশ করে। তাহলে এই জিনিসটাকে আমরা একটু ভাঙাই, এই জিনিসটা। তাহলে কি হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেহেতু সমান 0 দেওয়া আছে, এখানে আমরা সিটা ডান পাশে নিই,
তাহলে মাইনাস সি ভেক্টর। আর আমরা কিন্তু ভেক্টর ক্ষেত্রে ত্রিভুজ সূত্রে পড়েছিলাম কি, ভেক্টর ক্ষেত্রে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে দুইটা ভেক্টর যদি একই ক্রমের থাকে, ধরো এই যে এই একটা পি ভেক্টর আর হচ্ছে এইটা কিউ ভেক্টর, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, এরা হচ্ছে একই ক্রমে আছে, তাহলে এদের লব্ধি হবে তোমার এই বরাবর। এটাকে আমরা লব্ধি আর দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে এখানেও কিন্তু দেখো, এখানে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে মাইনাস সি ভেক্টর, মানে লব্ধির উল্টা। তাহলে এই যে আর এর, এই যে আর যে আমরা লব্ধিটা নির্ণয় করছি, লব্ধির দিকটা আমরা উল্টা করবো কিভাবে, যদি আমরা এর আগে একটা মাইনাস দিয়ে দেই, এর আগে একটা মাইনাস দিয়ে দিলে কিন্তু এর দিকটা এই দিকটাই হয়ে যায়। এই যে পি ভেক্টর কিউ ভেক্টর এবং এদের লব্ধি, এবং লব্ধি মূলত ছিল তো আমাদের এই দিকে, এই দিকটাতে ছিল লব্ধি, এখন আমরা একটা মাইনাস দিচ্ছি দেখা দিকটা এইদিকে হয়ে গেছে। তাহলে দেখো এরকম চিত্র কোথায় আছে, এই যে এখানে বি নম্বর তো না, কারণ বি নম্বর হচ্ছে আমাদের যে মেইন সূত্রটা দেয়া ছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর, কিন্তু এখানে তো মাইনাস সি। তাহলে এইটার যে এটার দিকটা উল্টা দিকে থাকবে যেটা, সেটাই হবে সঠিক উত্তর। তাহলে এই যে এইটা দেখো, এ নম্বর তাহলে সঠিক উত্তর। কেন সঠিক উত্তর? কারণ এ ভেক্টর বি ভেক্টর দুইটা একই ক্রমে আছে, আর সি ভেক্টরের দিকটা হচ্ছে উল্টা, যেহেতু এখানে মাইনাস সি। আশা করছি তোমরা সকলে ক্লিয়ার, বুঝতে পেরেছো। আর দেখো 5 নম্বর প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বন্টন সূত্র। এই সূত্রগুলো তো তোমাদের সবাই জানার কথা, এটার অ্যান্সার হবে বি নম্বর। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই প্রশ্নটাতে বলা হয়েছে কি, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র আঁকি। ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। ধরো আমরা লব্ধি মনে করলাম যে এইটা, এইটা লব্ধি, লব্ধি বলের মান কত? আর সমান 40 নিউটন, এবং ছোট বলের মান কত? 30 নিউটন। তাহলে আমার এখানে আননোন কোনটা? আননোন হচ্ছে এই বলটা, এটাকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এটা আননোন। আর আমরা জানি কি ভেক্টরের শিফটিং প্রপার্টি অনুযায়ী আমরা এই যে পি বলটা আছে, পি বলটাকে আমরা এই দিকটাতে নিতে পারবো, এই দিকটাতে আনতে পারবো, কারণ এটা ভেক্টরের শিফটিং প্রপার্টি, আমার দিক এইদিকেই থাকবে। তাহলে এই যে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এইটার মান যেহেতু 40 আর এটার মান 30, তাহলে আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি পি এর মান নির্ণয়ের ক্ষেত্রে। পি সমান √ওভার এই 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, আমাদের 30 আর 40-এর স্কোয়ারের যোগফল হয়, এখানে 30-এর স্কোয়ার হয় 900 আর 40-এর স্কোয়ার হচ্ছে 1600, তাহলে 16 আর 9 2500, তাহলে আমাদের রেজাল্ট হয় 50। তাহলে আমাদের বড় বলটার মান কত হবে? সি, 50। এর পরবর্তী প্রশ্ন, দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? যে ধরো দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, এটা ধরো লব্ধি, এটার মানও পি। তাহলে আমরা লব্ধি নির্ণয়ের যে সূত্রটা আছে ওটাকে আমরা লিখতে পারি, লব্ধি নির্ণয়ের যে আর স্কোয়ার সূত্র ছিল ওই আর এর জায়গায় আমরা সরাসরি পি বসিয়ে দেবো। পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p² কজ আলফা, যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে, তাহলে এখান থেকে পি স্কোয়ার বাদ দিলে থাকে আমাদের কজ আলফা সমান -হাফ। এখানে আমি পি স্কোয়ার মনে মনে কাটাকাটি করছি, তাহলে আমাদের আলফার মান কত হয়? কজ ইনভার্স মাইনাস হাফ এর মান কত? 120 ডিগ্রি।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? এ নম্বর 120 ডিগ্রি। আর এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখতে পারো, কারণ হচ্ছে এই যে এরকম প্রশ্ন তোমরা অনেকবারই দেখতে পাও, বিশেষ করে তোমাদের যে গতিবিদ্যা চ্যাপ্টারটা আছে, সরি বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে হায়ার ম্যাথের, ওখানেও কিন্তু অনেক অনেক ম্যাথ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কোণের মান 120 ডিগ্রি হয়। সেক্ষেত্রে এই এই অ্যান্সারটা মনে রাখতে পারো। আর হচ্ছে আরেকটা জিনিস, যে এই যে দুটি সমান মানের ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং যদি লব্ধির মানও যদি সমান হয়, তাহলে হচ্ছে যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ধরো এই যে 10 নিউটন, মনে করো যে 10 নিউটনের দুইটা বল আছে, 10 নিউটনের দুইটা বল আছে এবং এরা একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে কিন্তু তার লব্ধির মানও কিন্তু 10 নিউটন হবে। কারণ এই যে এই শর্ততে বলা হয়েছে যে যে দুটি সমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল। আর যদি এদের মধ্যবর্তী কোণ যদি তোমাদের বলা থাকে 120 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা ইজিলি এটা আমরা মুখস্থ, মানে মুখস্থ করা ঠিক না অবশ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করা যায়। কারণ এডমিশনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক প্রশ্ন রিপিট হয় বারবার। সেক্ষেত্রে তুমি কিছু অ্যান্সার যদি তোমার মনে থাকে, তাহলে দেখা যাচ্ছে তুমি সরাসরি তুমি অ্যাপ্লাই করতে পারলা। সেক্ষেত্রে তোমার আর হিসাব করা লাগলো না, হিসাব করতে যে এক্সট্রা টাইমটা যায় ওটা লাগলো না। তাহলে এই যে দুইটা বলের মান যদি সমান হয় এবং এবং হচ্ছে যে এবং এদের লব্ধি যদি সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুইটি বলের মান যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এদের লব্ধির মানও ওই দুইটা বলের যে কোনো একটার সমান হবে। আশা করছি তোমরা সকলে ক্লিয়ার। আর হচ্ছে এই যে এই উপরে যে প্রশ্নটা আছে, এই উপরের প্রশ্নটা অন্য আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে তোমরা যে উপাংশ নির্ণয় করে যে করো না, যে এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই, এই যে এইভাবে, এই যে এই জিনিসটাই, এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে সেভাবেও করা যায়। কিন্তু শুধু শুধু উপাংশ করার থেকে আমরা যদি পিথাগোরাস পদ্ধতিতে করি, তাহলে দেখা গেছে যে আমাদের সময়টা কম লাগে, কারণ এডমিশনের ক্ষেত্রে সময় বাঁচানোটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাইতে পারি। এখানে বলা হয়েছে উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার পার আওয়ার এবং 12 কিলোমিটার পার আওয়ার হলে লব্ধি বেগ কত হবে? তাহলে আমরা এটা নির্ণয় করি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই এখানে বলা হয়েছে বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার ও 12 কিলোমিটার। তাহলে এই হচ্ছে এই উত্তর দিকের অংশ হচ্ছে 5 কিলোমিটার, আর পূর্ব দিকের অংশ হচ্ছে 12 কিলোমিটার। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে লব্ধি বেগ। তাহলে এখানে দেখো, দুইটা বল দুইটা বল কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে এই দুইটা বলের মধ্যবর্তী, সরি এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, একটা 12 একটা 5। আর দুইটা বেগের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে লব্ধি নির্ণয়ের কিন্তু আমরা একটা শর্টকাট সূত্র দেখেছিলাম। এটা শর্টকাট সূত্র না, এটা ওই লব্ধি নির্ণয়ের যে মেইন সূত্রটা আছে ওখান থেকেই আসে, যে আর সমান দুইটা বলের স্কোয়ারের যোগফল। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটার রেজাল্ট হবে 13। এই যে এই এখানে কিছু কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর বর্গমূল এবং হচ্ছে যে এর বর্গের যে মানগুলো, এগুলো কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। কারণ তোমরা তো জানোই ভার্সিটির ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সেক্ষেত্রে কিছু কিছু জিনিসের মান জেনে রাখা ভালো, যেমন হচ্ছে যে এই সাধারণত এই এই সংখ্যাগুলো দিয়ে দেখা যায়, যেমন হচ্ছে 5, 12, 13। আর এদেরকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। পিথাগোরিয়ান ত্রয়ী বলতে কি, পিথাগোরাসের সূত্রটা আমরা জানি কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে এই যে এই বৃহত্তর বৃহত্তর বাহু স্কয়ার সমান এই দুইটার স্কয়ারের যোগফলের সমান। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার 3, 4, 5। তারপর এখানে থাকতে পারে যে 30, 40, 50। এখানে সবগুলোই কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী। আশা করছি ক্লিয়ার তোমরা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? আচ্ছা, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব মানে কি? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব বলতে বোঝায় দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি, আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে দুইটা ভেক্টরের যে লব্ধি নির্ণয়ের যে সূত্র, এই লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
মান আমি একসাথেই বসাই দেই। কস থিটার মান কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সরি আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আর এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার মান হইতেছে √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 90। এই কস 90-র কারণে কিন্তু এই টোটালটার মান শূন্য হবে, মানে 2ab কস কস 90-র মান তো শূন্য, আমরা সবাই জানি। তাহলে এটার রেজাল্ট হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই অংশটারও রেজাল্ট হয় √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে লব্ধির মান আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে লব্ধির মান, দুইটা লব্ধির মান সেম। তাহলে এই শর্তটা কোথায় লেখা আছে, সি নম্বরে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নম্বর। পরবর্তী স্লাইডে যাই। এখানে বলা হয়েছে কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি কোনটি? অ্যান্সার হলো ডি, ঘনত্ব। কারণ সরণ বল ত্বরণ সবগুলো ভেক্টর রাশি। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত হবে? তাহলে আমরা এটা এইখানটাতে সলভ করি। আমাদের এই উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। তাহলে পশ্চিম দিকে কত, 50 নিউটন বল দিয়ে টানা হইতেছে, আর উত্তর দিকে টানা হচ্ছে 20 নিউটন বল দ্বারা। তাহলে লব্ধি বলের মান কত হবে? লব্ধি বলের মান হবে আর সমান √, 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এটার রেজাল্ট হলো 53.85। এ নম্বর অ্যান্সার। দেখো, এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু তুমি যদি ক্যালকুলেটর ছাড়া এই বড় হিসাবটা করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা এটা অবশ্য ভর্তি পরীক্ষার যে সমস্ত স্যাররা প্রশ্ন করেন তাদের এটা একটা ট্যাকটিক্স। কারণ হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোর অ্যান্সার তুমি যদি মিলাতে যাও তাহলে অনেক সময় লাগবে, বিশেষ করে ক্যালকুলেশনের ক্ষেত্রে। কারণ হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে, হ্যান্ড ক্যালকুলেশনে তো এমনিতেই সময় লাগে, তারপর যদি বড় ধরনের ম্যাথ হয় তাহলে তো আরো অনেক বেশি সময় লাগে। আর এই ধরনের ম্যাথ আসে সাধারণত তোমার টাইম কিল করার জন্য। যে তুমি এই এটা এটা কিন্তু অনেক ইজি ম্যাথ, দেখছো, এটা কিন্তু অনেক ইজি ম্যাথ। আমরা সরাসরি দুইটার দুইটার যদি স্কোয়ার করে এটার বর্গমূল বের করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারি। কিন্তু তুমি যদি এখানে অনেকটা সময় লাগিয়ে ফেলাও তাহলে কিন্তু তুমি পরের যে প্রশ্নগুলো আছে দেখা গেছে অনেক সহজ প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে না। সেক্ষেত্রে পরীক্ষার হলের একটা স্ট্র্যাটেজি হলো যে তোমার আগে যে আগে যে সমস্ত প্রশ্নগুলো সব থেকে সহজ, ওই সহজ প্রশ্নগুলো আগে অ্যান্সার করা। এর পরবর্তীতে যদি তোমার হাতে সময় থাকে তার পরবর্তীতে তুমি কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করো। কঠিন প্রশ্ন অ্যান্সার করবে না আমি এমনটা বলতেছি না। তোমার আগে তুমি ধরো যে একটা একটা কঠিন প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি আরো তিনটা সহজ প্রশ্ন তুমি ছেড়ে আসছো, সেটা তো কখনোই ঠিক না। সেই ক্ষেত্রে আগে সহজ প্রশ্নগুলো সলভ করবা, এর পরবর্তীতে এই যে এই টাইপের কিছু হিজিবিজি কোশ্চেন থাকে যেগুলো স্টুডেন্টদের টাইম কিল করার জন্য দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী প্রশ্নে যাই। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের মান এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয় তখন এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে সলভ করাইছে এই যে আগের স্লাইডে। এই যে এই জিনিসটা, এই যে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে কোনটি সত্য হবে, এই যে সি নম্বর। এই শর্তটা দিয়ে এখানে প্রশ্নটা দিছে। এখানে শর্ত দেওয়া আছে আর বলছে মধ্যবর্তী কোণ কত। ওখানে আমরা দেখেছি না মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এটা আর আলাদাভাবে আমি প্রমাণ করলাম না। তাহলে 13 নম্বর প্রশ্ন। ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টরের মান যথাক্রমে 12, 5 ও 13 এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণের মান কত? দেখো, এই যে এই তিনটা জিনিস আবার খেয়াল করো, এই যে এই তিনটা, এদের কি কি বলা হয়, পিথাগোরিয়ান ত্রয়ী। তার মানে দুইটা এদের যদি এদের এই যে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ অবশ্যই আমার 90 ডিগ্রি হবে। আর এখানে বলছে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, তার মানে কি, আমরা যদি দুইটা ভেক্টর কল্পনা করি এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে এবং এদের লব্ধি হবে সি। তাহলে এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে আমাদের 12, এ ভেক্টর 12 আর বি ভেক্টরের মান হচ্ছে 5,
এবং সি ভেক্টর যেটা আমাদের লব্ধির মান হচ্ছে আমাদের 13। আর এটা হচ্ছে ওই পিথাগোরিয়ান ত্রয়ীর ক্ষেত্রে যেহেতু এরা এই তিনটা সংখ্যা পিথাগোরিয়ান ত্রয়ী, তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের যে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হইবে। তাহলে অ্যান্সার এ 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, দুইটি বল যার একটা 10 নিউটন বিশিষ্ট এবং বল দ্বায় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লিখিত বলের সমান হয়, অপর বলটার মান কত? তাহলে আমরা এটা একটু নির্ণয় করি। বলছে দুইটি বল, একটা বলের মান হচ্ছে 10 নিউটন এবং বল দ্বারা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধির মান উল্লিখিত বলের সমান হয়। অর্থাৎ ধরো আমরা একটা বল ধরি পি, তাহলে এই লব্ধি স্কোয়ার আর স্কোয়ার, ওই যে আর জায়গায় আমরা পি এর মান বসাইলাম, সমান পি স্কোয়ার, এবং একটা বল দেয়া আছে 10 স্কোয়ার 100 প্লাস টু টু পি ইন্টু 10 মানে 20 পি, 20 পি কজ 120 ডিগ্রি। তাহলে এটার মান আমরা হিসাব করে পাইতো আমাদের পি স্কোয়ার বাদ যায়, আর কজ 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। তাহলে এখানে থাকে আমাদের 20 পি ইন্টু হাফ। তোমাদেরকে একটু মুখে মুখে হিসাব করতে এক্সপার্ট হতে হবে, কারণ হ্যান্ড ক্যালকুলেশনের এটা তো তুমি অনেক বেশি সময় ইউজ করতে পারবে না, তোমার মুখে মুখে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিসাব করতে হবে। এবং এই জিনিসটা হয়ে যাবে তোমরা যখন অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা, তখন আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম প্রথম হয়তো একটু ঝামেলা হবে, যে প্রথম প্রথম দেখা গেছে যে অনেক সময় লাগতেছে একটা প্রশ্ন সলভ সলভ করতে, 1 মিনিটেরও বেশি সময় লাগতেছে, কিন্তু পরবর্তীতে দেখবো ওই প্রশ্নটাই তুমি 20 সেকেন্ড কি 10 সেকেন্ডে তুমি সলভ করতে পারবা। এজন্য অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। তাহলে 20 পি ইন্টু হাফ সমান 100। তাহলে আমাদের পি এর মান কত হয়? পি এর মান হয় 10। তাহলে অ্যান্সার কত? বি নম্বর, 0 অথবা 10। পরবর্তী প্রশ্ন, ভেক্টর পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে ভেক্টর দুটির ক্ষেত্রে প্রযোজ্য কি হবে? তাহলে আমাদের দুইটা ভেক্টর পি আর কিউ, এটা ধরো পি আর এটা ধরো কিউ, ভেক্টর সাইন, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। প্রথম অপশনে কি বলছে? পি ভেক্টর সমান কিউ ভেক্টর, পি ভেক্টর সমান কিউ ভেক্টর কেন সমান হবে না? এক নম্বরটা কেন হবে না? কারণ হচ্ছে দেখো, এখানে কিন্তু দুইটা ভেক্টরের মান সমান হইতে পারে, কিন্তু এদের কিন্তু দিক সমান না। আর একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান বলতে কি বোঝায়? এদের মানও সমান হবে, দিকও সমান হবে। দেখো এই দুইটা ভেক্টরের মান কিন্তু সমান হতেই পারে, কিন্তু দিক কিন্তু ভিন্ন, কারণ একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল আছে। তাহলে এ নম্বর বাদ। আর সি নম্বর, সি নম্বরটা হবে না। সি নম্বর কিন্তু এই জিনিসটা বোঝায়, সি নম্বরটা বোঝায় হচ্ছে লম্ব কিন্তু উল্টা দিকে, ওইটা ছিল এই উপরের দিকে, আর আর এখানে হয়েছে নিচের দিকে। একই জিনিস, এই যে এইটা আর এটা একই জিনিস, শুধুমাত্র দিক উল্টা। তাহলে সি নম্বরও হবে না। তাহলে কোনটা হয়? এই বি নম্বর। কারণ এই জিনিসটা কিন্তু আমরা আরো আগে এই প্রশ্নতেই দেখাইছি, যে এই প্রশ্নটা এটার জন্য এই যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সঠিক হবে, এই যে এই শর্ত দিয়ে দেখো তিনটা প্রশ্ন আসছে। তাহলে এই শর্তটা একটু ভালো করে মনে রাখা লাগবে। তাহলে এই বি নম্বর অ্যান্সার। তারপর 16 নম্বর প্রশ্ন, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি? ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত হচ্ছে নৌকার গুণ টানা। এখানে কিছু কিছু জিনিস আছে, আমি সামনের স্লাইডে দিয়ে দেবো, যে কোনটি ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত, কোনটি ভেক্টর যোজনের দৃষ্টান্ত, ওই জিনিসগুলো এই যে এখানে দেওয়া আছে। এই যে ভেক্টর যোজনের যে উদাহরণগুলো, এগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ এমসিকিউ তে আসে এগুলো। তারপর হচ্ছে ভেক্টর বিভাজনের যে উদাহরণগুলো আছে ওগুলো। আর একটা কাজ করবে, যে তোমাদের বইতে যে ভেক্টরের যে প্রকারভেদ গুলো আছে, যে বিপ্রতীক ভেক্টর, সমান ভেক্টর, এই যে এই টাইপের যে প্রকারভেদ গুলো আছে না, ওগুলো সংজ্ঞাগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। আর আরেকটা জিনিস আছে, যে ভেক্টর বীজগণিতের যে সূত্রগুলো, যেমন বন্টন সূত্র, বিনিময় সূত্র, এই সূত্রগুলো থেকেও কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। তাহলে পরবর্তী স্লাইডে যাই। আমাদের 2 নম্বর টপিক হচ্ছে ভেক্টরের উপাংশ। প্রথম প্রশ্ন, 10 নিউটন মানের একটা বল অন্য একটা অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, অজানা বলটির মান কত? তাহলে আমরা চিত্র আঁকি আগে।
এই কোণটা হলো 120 ডিগ্রি। অজানা বলের সাথে 10 নিউটন। এই যে এইটা হলো অজানা বল, কারণ বলছে যে, ও সরি, অজানা বল হচ্ছে এটা। হ্যাঁ, কারণ প্রশ্ন বলা হয়েছে অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে আমাদের লোভ দিয়েছে। তাহলে এটা যদি অজানা বল হয় তাহলে এর সাথে 90 ডিগ্রি কোণে, তার মানে এটা, এটা হলো আমাদের লোভ দিয়ে আর। আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা 90 আর এটা হচ্ছে 30। আর এই বলটার মান হচ্ছে 10 ডিগ্রি। যেহেতু এটা একটা সমকোণ, ভেক্টরের শিফটিং প্রপার্টি অনুযায়ী আমরা এই বলটাকে শিফট করে এই জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে এটা কত, 10 নিউটন। 10 নিউটন। আর এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটার মান কিন্তু সমান, কারণ এরা পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ কি তা তো আমরা সবাই জানি। তাহলে এই কোণটার মান কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের এই অজানা বল পি, পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অজানা বল পি এর মান, পি এর মান বলতে এই যে এই জিনিসটা, এই অংশটা, পি এর মান হবে হচ্ছে এই যে 10, এই 10 এর যে আমাদের উলম্ব, সরি আনুভূমিক উপাংশ আছে, 10 cos থিটা, এই জিনিসটা 10 cos থিটা কত, থিটা হচ্ছে এই 60 ডিগ্রি। কারণ আমাদের আমরা হচ্ছে এই এই ভেক্টরটা আর হচ্ছে এই যে এইটা, এই দুটোর মধ্যবর্তী কোণ নিয়ে হিসাব করতেছি, 60 ডিগ্রি। তাহলে cos 60 এর মান কত, হাফ। তাহলে আমাদের রেজাল্ট করতে হয় 5। একটু মুখে মুখে হিসাব করা লাগবেই তোমাদের। তাহলে অ্যান্সার হলো ডি, 5। আর 2 নম্বর প্রশ্ন, 10 নিউটন মানের একটা বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওই অক্ষ বরাবর এর উপাংশ কত হবে? তাহলে এটার সলিউশন আমরা বের করি। এই হলো এক্স, ওয়াই অক্ষ, আর হলো এক্স অক্ষ। বলছে 10 নিউটন মানের বল এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাহলে এই হচ্ছে 10 নিউটন। মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ যেটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে আমাদের 10 cos থিটা। উপাংশ 10 cos থিটা। থিটা কত, 90 ডিগ্রি। cos 90-র মান কত, শূন্য। তাহলে 10 cos 90-র মান অবশ্যই শূন্য হবে। অ্যান্সার ডি নম্বর। তারপরে এই প্রশ্নটা, কোন স্থানে বাতাস 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসে বেগের পূর্বমুখী উপাংশের মান কত কিলোমিটার/আওয়ার? আমরা এই প্রশ্নটা কাট করে অন্য স্লাইডে নিয়ে যাই, কারণ একটু হিসাব করার ব্যাপার আছে। অন্য স্লাইডে নিয়ে আসছি। তাহলে এটা আমরা সলভ করি আগে। আগে চিত্র এঁকে নেই। উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে বসে। পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, এই কোণটা হলো 45। এবং বাতাসের বেগ কত আছে, 30। আর বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত, এই যে এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে। এই যে পূর্বমুখী উপাংশ, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের বাতাসের পূর্বমুখী উপাংশের মান হয় আমাদের 30, 30 cos 45 ডিগ্রি। তাহলে এর মান কত দাঁড়ায়, cos 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 দিয়ে গুণ করলে 30/√2। তাহলে √2 এর মান কত, √2 এর মান হচ্ছে আমাদের 1.4, 414 সামথিং, 414 সামথিং। আমাদের কিছু 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 বর্গমূলের মান আমাদের জানতে হবে, যেমন √2, তারপর হচ্ছে √3, এই জিনিসগুলোর মান জানতে হবে। √2 এর মান হচ্ছে 1.414, আর √3 এর মান হচ্ছে 1.732। কারণ হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো মাঝে মাঝে লাগে। তাহলে আমরা 1.414 কে আমরা 1.5 এর কাছাকাছি ধরতে পারি। তাহলে আমরা 30-এর 1.5 ভাগ করব। তাহলে 30-এর প্রথমে আমরা 2 ভাগ করি। 30-এর প্রথমে 2 ভাগ করলে কত হয়,
দুই ভাগ করলে প্রথম হচ্ছে আমাদের দুই ভাগের এক ভাগ কত, 15। দুই ভাগ করলাম 15, 15, 30। তাহলে এক ভাগ হচ্ছে 15। তাহলে আরো আরো থাকে আধা ভাগ, যেহেতু আমাদের দেড় ভাগ করতে হবে। তাহলে 15-এর আবার অর্ধেক কত? 15 অর্ধেক হচ্ছে 7.5, 7.5। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় কত? রেজাল্ট দাঁড়ায় 15 × 7 21.5। 21.5 মানে 21 পয়েন্টের আশেপাশে কিছু একটা রেজাল্ট হবে। কারণ আমরা কিন্তু এখানে 1.4 অন সামথিং দেওয়া আছে, কিন্তু আমরা 1.5 ধরে হিসাব করছি। তাহলে আমাদের রেজাল্ট 21 পয়েন্ট সামথিং এর আশেপাশে কিছু একটা হবে। দেখো অপশনের দিকে খেয়াল করো, 21 পয়েন্টের আশেপাশে কোন অ্যান্সারটা আছে। এই সি নম্বর অপশনটা আছে। আর হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা বিষয় হলো যে তোমাদের যে প্রশ্নে যে অপশন গুলো দেয়া থাকবে, অপশন গুলো কিন্তু দেখা গেছে অনেকটা ডিফারেন্স ডিফারেন্স করে দেয়া থাকবে। যেমন এই যে এখান থেকে এখানে 10, এখানে 17, এখানে 21, এখানে 25, মানে একটার সাথে আরেকটা কিন্তু অনেক গ্যাপ আছে। সেক্ষেত্রে তুমি যখন অ্যান্সার বের করবা, অ্যান্সার বের করলে দেখা গেছে যে তুমি এক্সাক্ট মানটা না পেলেও, বিশেষ করে দশমিকের ক্ষেত্রে এক্সাক্ট মানটা না পেলেও কাছাকাছি একটা মান পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি অ্যান্সারটা গেস করতে পারবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য ইগুলো অ্যান্সার গুলো অনেকটা কাছাকাছি দেওয়া থাকে, যেটা আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা দেখিয়েছিলাম, এই প্রশ্নটাতে এই যে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে কিন্তু অনেকটা কাছাকাছি অ্যান্সার দেওয়া হয়েছে, 53.85, 50.85। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে গেস করা কষ্ট হয়ে যায়। আর এটা তো আমি দেখা যাচ্ছে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাইলাম, আর তোমরা যখন অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবা, তখন এই এই হিসাবটা তোমরা দেখা যাচ্ছে এক লাইনে মুখে মুখে করতে পারবা। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আর এই দুইটা মান একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখানে বলছে একটা কাঠের খণ্ডকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে, বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এই হচ্ছে আমাদের ভূমি, হলো 60 ডিগ্রি কোণ, এফ সমান 200 নিউটন। তাহলে আমাদের ভূমি বরাবর কার্যকরী বল এফ প্রাইম কত? ভূমি বরাবর কার্যকরী বল হবে এফ কস থিটা। এফ এর মান কত? 200 কস 60। আমাদের এই যে এফ প্রাইম হচ্ছে মূলত এটা, এটা ভূমি বরাবর কার্যকরী। এফ কস 60, কস 60 মান কত? হাফ। তাহলে 200 cos 60 মান হবে 100। আমাদের অ্যান্সার বি। আমাদের টাইপ 3 আপেক্ষিক বেগ। বৃষ্টি চলাকালীন একজন লোক 10 ms ইনভার্সন বেগে চলছে। যদি বৃষ্টি 10 ms ইনভার্সন বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটির কোন দিকে ছাতা ধরতে হবে? ছাতা ধরার কোণ নির্ণয়ের সূত্রটা কি আমরা সবাই জানি। থিটা সমান ট্যান ইনভার্স ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। আমরা বাংলা না লিখলাম, আমাদের লোকের বেগ কত আছে? 10 ms ইনভার্সন, তাহলে 10 বসাই। আর বৃষ্টির বেগ কত আছে? 10 ms ইনভার্সন, 10 বসাই। তাহলে আমাদের কোণের মান কত হয়? টেন ভার্সন এর মান কত হয়? 45 ডিগ্রি। আর ছাতা সবসময় কিসের সাথে ধরতে হয়? উলম্বের সাথে। তাহলে এই জিনিসটা দেখো, এই তো উলম্ব। হ্যাঁ, এই উলম্বের সাথে আমরা এটা মনে করো 45 ডিগ্রি। এই যে এইটা 45, এটা 45, একই কথা। অনুভূমিকের সাথে 45 ডিগ্রি ধরা যে যা কথা। আর হচ্ছে এই যে উলম্ব, উলম্বের সাথে 45 ডিগ্রি ধরা এক কথা। তাহলে আমাদের অ্যান্সার কত? অনুভূমিকের সাথে 45 ডিগ্রি, কিন্তু ছাতা কিন্তু সাধারণত উলম্বের সাথে ধরা হয়। পরবর্তী প্রশ্ন। তো এখানে একটা রিটেন প্রশ্ন আছে। এক ব্যক্তি বৃষ্টির মাঝে 4 ms ইনভার্সন বেগে দৌড়াচ্ছে, বৃষ্টির বেগ 6 ms ইনভার্সন লম্বভাবে। ছাতার কৌণিক অবস্থান কত হলে ব্যক্তিটি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে? তাহলে আমরা থিটার মানটা বের করি। থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ব্যক্তির বেগ কত? 4 ms ইনভার্সন, আর বৃষ্টির বেগ কত? 6 ms ইনভার্সন, 4/6। তাহলে এটার মান হচ্ছে ট্যান ইনভার্স 2/3। ট্যান ইনভার্স 2/3 মান হচ্ছে আমাদের 33.69। এখন তোমাদের মনে হতে পারে যে আমি অ্যান্সারটা মুখস্থ বসাই দিছি, কিন্তু না। এই যে তোমরা যখন অনেক ম্যাথ সলভ করার ক্ষেত্রে তখন দেখবে যে কিছু কিছু কোণের মান দেখা গেছে বারবার রিপিট হয়। যেমন টেন ইনভার্স 1/2/3, তারপর হচ্ছে যে
এরকম আরো অনেক মান আছে যে মানে যেগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারো না, কিন্তু বারবার রিপিট হয় যে জিনিসগুলো, ওই জিনিসগুলো একটু মাথায় রাখলে দেখা গেছে তুমি প্রশ্নটা সহজে সলভ করতে পারবা। সেক্ষেত্রে মানে প্রশ্নটা একটু কমপ্লেক্স লেভেল হলেও তুমি সহজে সলভ করতে পারবা। যে এ দেখো এই প্রশ্নটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভ করা পসিবল না, কারণ এটার মান এরকম হবে এটা কিন্তু আমরা জানি না। আমরা সাধারণত যে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে এই 30 ডিগ্রি, এই মানগুলোই আমরা মুখস্থ রাখি, কিন্তু অন্যান্য মানগুলো মুখস্থ রাখি না। কিন্তু তুমি যখন অনেক ম্যাথ সলভ করবা তখন এই টাইপের কিছু প্রবলেম দেখতে পাবা, যেগুলো বারবার রিপিট হয়, ওগুলো মনে রাখলেই হবে। আমাদের 4 নম্বর টপিক, এবং এটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এটা আর হচ্ছে আরেকটা আছে ক্রস গুণন। প্রথম প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টর সমান এত এত হলে এ ভেক্টরের মান কত। এ ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি আমরা সবাই জানি। এই যে প্রত্যেকটা সহগ আছে, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে স্কোয়ারের যে যোগফল। তাহলে 6 এর স্কোয়ার করলে, আমি স্কোয়ার আলাদাভাবে দেখাইলাম না, একসাথে আমি রেজাল্ট লিখে ফেলি। তাহলে 6 এর স্কোয়ার করলে কত, 36। 36/49। তারপর হচ্ছে 9/49। তারপর হচ্ছে 4/49। তাহলে এটা লসাগু বের করি, লসাগু বের করলে কত হয় আমাদের 49, 36, 9 × 4 = 13। তাহলে 36 আর 13 কত হয়, 49। তাহলে 49/49 কত, 1 হয়, আর √1 এর মান কত, 1। তাহলে অ্যান্সার কত, সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে। এ ভেক্টর মানে এবি ভেক্টরের মান কত, নট, সরি, এবি ভেক্টরের মান মান বের করতে বলা আছে। তাহলে আমরা আগে এবি ভেক্টর মান বের করি। এবি ভেক্টর আমাদের যে এবি ভেক্টর নির্ণয়ের যে সূত্রটা ছিল, ধরো যে এটা যদি আহ এই যে এ ভেক্টর অবস্থান ভেক্টর কি, ওয়ে ভেক্টর, এবং বি ভেক্টর অবস্থান ভেক্টর অবি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মান এবি ভেক্টর নির্ণয়ের সূত্রটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বুঝতে পারছো সবাই। A vector। তাহলে এটার রেজাল্ট হয় কত, আমি মুখে মুখে বিয়োগটা করছি, কারণ এখন লিখতে গেলে বেশি সময় লাগবে। আর আমি চাইছি না যে ক্লাসটা অনেক বেশি লেন্দি হোক, কারণ এডমিশন টাইমে যতটা সময় বাঁচানো যায়। তাহলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, সরি -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ও আর হচ্ছে এটার তো সলিউশনটা আমার মুখস্থ মনে নাই, সলিউশন এই জায়গায় দেওয়া আছে। তাহলে এই এবি ভেক্টরটা তো আমরা বের করছি, এবি ভেক্টরটা হচ্ছে মূলত এই, আর এবি ভেক্টরের মান হচ্ছে প্রত্যেকটার স্কোয়ারের যোগফল, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট কত হয়, 24, 2√6। অ্যান্সার হলো এ। তারপর 3 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত। এটা আমরা কাট করে অন্য স্লাইডে নেই। এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, সে পশ্চিম, আর এটা হলো পূর্ব। তাহলে বলা হয়েছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যায়, তাহলে সূর্যোদয় কোন দিকে হয়, পূর্ব দিকে। তাহলে এদিকে সে গেছে আগে 4 মিটার, এই অংশটা হচ্ছে 4 মিটার। তার পরবর্তীতে দক্ষিণ দিকে 3 মিটার যায়, এটা কি দক্ষিণ, দক্ষিণ দিকে গেছে 3 মিটার। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য কত। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, দেখো তুমি। এখানে একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে। সূর্যোদয়ের দিকে গেছে 4 মিটার, এবং দক্ষিণ দিকে গেছে 3 মিটার।
এই সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর এই দক্ষিণ দিকে আবার আরো 3 মিটার গেছে, এলো 3 মিটার। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণ। তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমরা ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করি। অতিক্রান্ত দূরত্ব কি, এখানে প্রথমে সে 4 মিটার গেছে, তারপর এদিকে আরো 3 মিটার গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4+3=7। আর সরণ, সরণ হচ্ছে এই হলো আদি অবস্থান, আর হলো এই হচ্ছে শেষ অবস্থান। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সরণ, এটাকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। তাহলে সরণের মান কত হয়, 4² + 3²। তাহলে 16 আর 9 25, রেজাল্ট হয় 5। আর যেহেতু পার্থক্য চেয়েছে, তাহলে D - S = 7 - 5 = 2। অ্যান্সার হলো এ। তারপর এখানে বলা হয়েছে XY সমতলে 6i cap 8j cap - 5k cap ভেক্টরটির দৈর্ঘ্য কত একক। দেখো, একটা ভেক্টরকে যখন প্রকাশ করা হয় তখন যে তিনটা এক্সিস আছে বা তিনটা অক্ষ আছে, তিন অক্ষ বরাবর দেখা গেছে একটা ডিস্টেন্স মেনটেন করা হয়। যেমন ধরো একটা ভেক্টরকে আমরা যদি প্রকাশ করি, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষটা এরকম আঁকলে এরকম মনে হয়, কিন্তু আসলে জেড অক্ষটা হচ্ছে, ধরো যে কম্পিউটার স্ক্রিন দিয়ে যে বাইরের দিকে, কম্পিউটার স্ক্রিনের বাইরের দিকে মূলত বোঝায় জেড অক্ষটা। তাহলে এইটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো জেড। আমরা যখন একটা ভেক্টরকে এরকম আকারে প্রকাশ করি, তখন একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে দেখা যাচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে প্রকাশ করা হয়। যেমন এই যে 6i cap মানে কি, এক্স অক্ষ বরাবর 6 একক। আবার 8j cap মানে কি, ওয়াই অক্ষ বরাবর 8 একক। আর এই -5k cap বলতে এই যে জেড, এটা তো হচ্ছে প্লাস জেড এক্সিস, আর মাইনাস জেড এক্সিস আছে। আবার এই যে ধরো যে তুমি যদি একটা কম্পিউটার স্ক্রিন কল্পনা করো, কম্পিউটার স্ক্রিনের সামনের দিকটা হচ্ছে প্লাস জেড এক্সিস, এবং হচ্ছে এর পিছনের দিকটা হচ্ছে মাইনাস জেড এক্সিস। তাহলে এই দিকটাতে হচ্ছে 5 একক। এইভাবে একটা ভেক্টর ক্ষেত্রকে আমরা প্রকাশ করি। তাহলে এখানে বলছে এক্স ওয়াই সমতলে, তাহলে আমার শুধুমাত্র এক্স এর মানটা আর হচ্ছে ওয়াই এর মানটা, এই দুইটা মান নিয়ে আমার হিসাব করতে হবে। আর যেহেতু এটা দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছে, তাহলে আমরা এর দৈর্ঘ্য এক্স ওয়াই বরাবর, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হয়, দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য হবে আমাদের 6² + 8²। তাহলে আমাদের 36, 36 + 64, 6² 36, 8² 64, 64 আর 34 কত হয়, 100। তাহলে 100 রুট করলে অ্যান্সার হয় আমাদের 10। আমাদের অ্যান্সার হচ্ছে বি। তারপর 5 নম্বরে বলা হয়েছে যে এই ভেক্টরটার মান কত। এই ভেক্টরের মান কত, তোমরা তো আশা করি সহজেই মানে সকলে ইজিলি পারবা। তাহলে এটার মান হবে 3² + 4² + 12²। তাহলে 9 × 9 = 25 + 144। তাহলে রেজাল্ট হয় 169 সমান 13। এই যে কিছু কিছু জিনিস আমি বলছিলাম যে অনেক জিনিস তোমরা বারবার রিপিট পাবা, যে কিছু কিছু নির্দিষ্ট বর্গমূল বা হচ্ছে যে এদের বর্গ, এদের মান জেনে রাখা। যেমন এই যে 12 বর্গ, এগুলো তোমরা অবশ্য জানো। 12 বর্গ হচ্ছে 144, তারপর 13 বর্গ 169। এই যে এই 12, 13, 5, তারপর 4, 3, এই যে এই সংখ্যাগুলো দেখবো অনেকবার রিপিট হবে, যে বিভিন্ন জায়গায় রিপিট হবে। বিশেষ করে ভেক্টর দেখো, নিউটনের বলবিদ্যা দেখো, তারপর হচ্ছে যে ফার্স্ট হায়ার ম্যাথের যে বলবিদ্যা চ্যাপ্টারটা আছে, ওখানেও অনেকবার ইউজ হয় এই যে 12, 13, 5, মানে বিশেষ করে পিথাগোরিয়ান ত্রয়ী, এগুলো ওগুলো ইউজ করা হয়। আর এই যে এই মানগুলো তোমাদের একটু জানা রাখা লাগবে। কিন্তু পরবর্তী স্লাইডে যাই। ভেক্টর অবস্থান ও একক ভেক্টর। এখানে বলছে রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে 15 কিলোমিটার গেল, তারপর পশ্চিম দিকে 10 কিলোমিটার, এবার দক্ষিণের দিকে সে আরো 5 কিলোমিটার গেল, সবশেষে পূর্ব দিকে 10 কিলোমিটার অতিক্রম করলো। এখন সে নিজের বাড়ির কোন দিকে অবস্থান করছে। তাহলে আমরা আগে চিত্র আঁকি। উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব।
প্রথমে সে উত্তর দিকে গেছে 15 কিলোমিটার, এই উত্তর দিকে সে 15 কিলোমিটার গেছে, এটা অন্য একটা ক্যালোমি। 15 উত্তর, তারপর পশ্চিম দিকে গেছে 10 কিলোমিটার, এই দিকে গেছে 10 কিলোমিটার, তারপর দক্ষিণ দিকে আরো 5 কিলোমিটার গেছে, তারপরে দক্ষিণ দিকে সে আরো 5 কিলোমিটার গেছে, সবশেষে পূর্ব দিকে আরো 10 কিলোমিটার। তাহলে এই 10 কিলোমিটার গেছে, আবার সে পূর্ব দিকে এই 10 কিলোমিটার গেছে। তাহলে সে এখন আলটিমেটলি কোথায় আছে? দেখো, সে এদিকে গেছিল, 15 কিলোমিটার গেছে, তারপর আবার সে আবার সে পশ্চিম দিকে 10 কিলোমিটার গেছে, তারপর আবার সে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেছে, আবার কিন্তু সে ঘুরে ফিরে আবার উত্তর দিকেই ফিরে আসছে। তাহলে সে এখন বাড়ির কোন দিকে দাঁড়িয়ে আছে? তার অবস্থান কিন্তু এখন এখানে। আগে আগে এখানটাতে ছিল, তারপর এখানে ঘুরে ঘুরে ফিরে এখানে আসছে। তাহলে অবস্থান কোথায়? বাড়ির উত্তর দিকে। তারপর 7 নম্বরে মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর। যেমন এই ভেক্টরকে যদি আমরা এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? একক ভেক্টর। তারপর এই ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, দুটি ভেক্টর রাশি হলে 2a মাইনাস বি ভেক্টরের মান কত? তাহলে আমরা সরাসরি বের করি 2a মাইনাস বি ভেক্টরটা কেমন হয়। 2a মাইনাস বি ভেক্টর, তাহলে 2a মাইনাস বি, তাহলে 2a কেমন হয়? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, মাইনাস বি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে এর মান দ্বারা আমাদের i ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এদের যে মান 2a মাইনাস বি, 2a মাইনাস বি ভেক্টর, এদের যে মান, এদের মান দ্বারা আমাদের 1 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে 9 আর 4 13 আর 1 14, 14, অ্যান্সার সি। তাহলে পরবর্তী প্রশ্ন, স্রোত না থাকলে একজন সাঁতারু ঘন্টায় 8 কিলোমিটার, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, 8 কিলোমিটার বেগে সাঁতার কাটে, ঘন্টায় 4 কিলোমিটার বেগে প্রবাহিত নদীর ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে সাঁতারুকে কোন দিকে রওনা দিতে হবে? নৌকার বেগ হচ্ছে 8 ms ইনভার্স। নৌকার বেগটা মূলত সাঁতারুর বেগ। তাহলে ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে বলতে হচ্ছে যে এই যে এই প্রস্থ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, মানে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্ব বা আর আর এই পারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যে মধ্যবর্তী কোণ আলফা, আলফা নির্ণয়ের সূত্রটা কি ছিল আমাদের? আমরা যে ওখানে সূত্র লিস্ট দিয়েছি ওখানে দেয়া আছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ বা সাঁতারের বেগ। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ কত? -4/8। তাহলে এখানে কি cos ইনভার্স মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফ এর মান হয় 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে বি, 120 ডিগ্রি। আমাদের বহুল কাঙ্ক্ষিত টাইপ ভেক্টরের ডট গুণন, 5 স্টার টপিক বলতে পারো। মানে বলছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল 18 একক এবং এদের ভেক্টর গুণফল 6√3 হলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে স্কেলার গুণফল মানে কি? স্কেলার গুণফল মানে ডট গুণফল। তাহলে ডট গুণফল এ ডট বি এর মান কত? আমি সরাসরি ভাষায়, আমি অত বাংলা লেখার দরকার নাই, শুধু শুধু সময় লস করার দরকার নেই। এ বি কস থিটা, এ ডট বি এর মান, এ বি কস থিটার মান কত? 18। আর এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটার মান হচ্ছে 6√3। তাহলে এই যে এই নিচেরটা দিয়ে উপরেরটা মানে উপরেরটা দিয়ে নিচেরটা ভাগ, মানে সাইন থিটা বাই কস থিটা, এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা বসাই আমি। এ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বি কস থিটা, এ বি কস থিটা সমান 6√3 ডিভাইডেড বাই 18। তাহলে আমার কি হলো? সাইন থিটা বাই এবি, এবি তো কাটা যায়,
তাহলে সাইন থিটা বাই কস থিটা কি ট্যান থিটা। ট্যান থিটা সমান 6 আর এই 6 আর 18 কাটা যায়, তাহলে থাকে কত 3। তাহলে এখানে কিন্তু √3 আছে, √3 আর এই 3 কে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি, √3 ইন্টু √3। তাহলে এই এই √3 এই √3 কাটা যায়, তাহলে থাকে 1/√3। তাহলে আমাদের থিটার মান কত হয়? থিটার মান হবে আমাদের tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 কখন হয়? যখন আমাদের tan থিটার মান হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত হবে? থিটার মান হবে 30 ডিগ্রি। আশা করছি সবাই ক্লিয়ার। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে আছি। তারপর এই প্রশ্নতে বলা হয়েছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ও জে ক্যাপ মাইনাস কে ক্যাপের মধ্যবর্তী কোণ কত? আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্রটা আছে, ওই সূত্রটাতে আমরা সরাসরি অ্যান্সার বসাবো। আলফা সমান cos ইনভার্স এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা যদি এ ভেক্টর ধরি, আর হচ্ছে এই ভেক্টরটাকে আমরা বি ভেক্টর, তাহলে এ ডট বি এর মান বের করব। তাহলে এ ডট বি এর মান যদি আমরা বের করি, আই ক্যাপ, এখানে তো আই ক্যাপ নাই, তাহলে হচ্ছে মাইনাস জে আর হচ্ছে প্লাস জে, এই দুটো গুণ যায়, তাহলে হচ্ছে যে -1 হয়। আর কে ক্যাপ, এখানে তো কোনো কে ক্যাপ নাই, তাহলে কে ক্যাপেরও কিছু থাকবে না। আর হলো যে আমাদের এই দুইটার মান, মানে এ ডট বি ডিভাইডেড বাই যে এ বি এর যে মানের যে গুণফল, এ আর বি এর মানের যে গুণফল, তাহলে এখানে এর মান কত হয়? এর মান হচ্ছে তোমাদের এই আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। তাহলে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে দুইটার সহগের স্কোয়ারের যোগফল, তাহলে হচ্ছে 2। আর এই বি ভেক্টরের ক্ষেত্রে এখানে √2। থিটা সমান, এখানে যদি একটু হিজিবিজি হয়েছে, থিটা সমান cos ইনভার্স, এখানে √2 কোথা থেকে আসলো সেটা তো বুঝতে পারছো। √2 হচ্ছে এই যে এটারে আমরা এ ভেক্টর ধরছি আর এই অংশটাকে বি ভেক্টর ধরছি, এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরের মান, আর -1 হচ্ছে দুইটা ডট গুণ করে, তাহলে cos ইনভার্স -1/2। cos ইনভার্স -1/2 এর মান কত হয়? 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তারপর দুইটা ভেক্টর পি ভেক্টর ও কিউ ভেক্টরের স্কেলার গুণন 0 হলে পি ভেক্টর ও কিউ ভেক্টর, ও দুইটি ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর স্কেলার গুণন 0 হলে কি হয়? আচ্ছা, স্কেলার গুণফল শূন্য হয় কখন? যখন ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে অ্যান্সারে একে অপরের উপর লম্ব। এখানে দেখা যাচ্ছে এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? এ ভেক্টর ডট বি ভেক্টর, এদের মান হবে শূন্য। শূন্য, তাহলে আমরা এ ভেক্টর ডট, এটাকে এটা বি, এদের ডট গুণফলের মান বের করে, তাহলে আমাদের মান কত হয়? 2a প্লাস 2 সমান শূন্য। তাহলে আমাদের এর মান কত? এর মান হয় আমাদের -1। তাহলে অ্যান্সার সি -1। তাহলে এ ভেক্টর বি ভেক্টর কখন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ সমান মাইনাস এ বি হবে? তাহলে আমরা আগে এই জিনিসটা একটু প্রমাণ করি 6 নম্বর প্রশ্নটা। এ ভেক্টর ডট বি ভেক্টর এ ডট বি সমান মাইনাস এ বি। তাহলে এ ডট বি এর মান কি? এ বি কস থিটা সমান মাইনাস এ বি। দুই পাশ থেকে আমরা এ বি কাটতে পারি, তাহলে আমাদের থাকে কি? কস থিটা সমান -1। cos থিটা সমান -1। cos থিটা -1 কখন হয়? যখন হচ্ছে থিটার মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি হয়। থিটা, থিটা মূলত কি? থিটা মূলত হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় কি? দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে হয়। তাহলে পরস্পরের বিপরীত দিকে কোন অপশনটা আছে? বি নম্বর। ভেক্টর দ্বয় সমান্তরাল কিন্তু পরস্পরের বিপরীতমুখী। তারপর যদি পি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং কিউ ভেক্টর সমান 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়, তবে তাদের স্কেলার গুণন কি হয়? স্কেলার গুণন হচ্ছে মূলত ডট গুণন। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডট গুণন আমরা সরাসরি বের করে ফেলি। তাহলে 2 ইন্টু আই ক্যাপের এখানে আই এর কোনো কিছুই নাই, তাহলে হচ্ছে শুধুমাত্র জে ক্যাপ আর কে ক্যাপ নিয়ে হবে। তাহলে 4
আর 3k ইন্টু মাইনাস কে তাহলে হচ্ছে প্লাস প্লাস 3। বুঝতে পেরেছো আশা করি। তাহলে 4 আর 3 কত, 7 অ্যান্সারে। দুইটা ভেক্টর এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? থিটা সমান কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর এদের মান ডিভাইডেড বাই ভেক্টর দ্বয়ের মান, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে আমরা বসাই, থিটার মান কত হয়? থিটা সমান কজ ইনভার্স, মুখে মুখে হিসাব করে ফেলি, এ ভেক্টর বি ভেক্টর ডট গুণনফলের মান কত হয়? 3 × 5 = 15। আর কিছুই থাকে না। তারপর নিচে হচ্ছে √18, √18। এরপর অংশটা হচ্ছে √50। এই √18 যদি আমরা ভাঙি তাহলে আমরা এটাকে লিখতে পারি 3√2। আর 9 × 2 = 18, 3√2 লেখা যায়। আর এটাকে আমরা 5√2 লিখতে পারি, 5√2। দুটো মাঝে গুণ আছে, আর উপরে হলো 15। এখানে তো জায়গা অনেক সংকট হয়ে গেছে। উম, এই জিনিসটা এখানে, এই যে এটার বাকি হিসাবটা এই অংশটাতে আছে, এই যে এখানে। এখানে করে বাকি হিসাব, থিটা সমান কজ ইনভার্স, উপরে আমাদের 15, আর নিচে দেখো এই 3 আর এই 5 এদেরও গুণ হয়ে যাবে 15 ইন্টু, আর এই √2 আর √2 আছে না নিচে, √2 আর √2 গুণ হয়ে যাবে 2। তাহলে এই 15 আর এই 15 কাটা যায়, তাহলে cos ইনভার্স হাফ থাকে। cos ইনভার্স হাফের মান কত? cos ইনভার্স হাফের মান আমরা সবাই জানি, cos ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, স্কেলার গুণনের উদাহরণ কোনটি? কাজ, কারণ আমরা জানি কি কাজ ওয়ার্ক সমান হচ্ছে F ডট এস। আর বল প্রয়োগের সর্বোচ্চ কাজ কখন হবে? যখন বল সমানের সাথে ক্রিয়া করে, মানে কোন দিক দিয়ে ক্রিয়া করে। আমরা কাজের সংজ্ঞা জানি কি, কাজের যে সূত্রটা আছে, কাজের সূত্রটা হচ্ছে ডব্লিউ সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এখন দেখো এফ ও কিন্তু কনস্ট্যান্ট, এস ও কিন্তু কনস্ট্যান্ট। এই যে এফ আর এস, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট, এই দুটো কিন্তু পরিবর্তন হয় না। তাহলে আমাদের কাজের পরিমাণটা আলটিমেটলি নির্ভর করবে কিন্তু কস থিটার মানের উপর। কস থিটা সর্বোচ্চ হয় কখন? কস থিটা ম্যাক্সিমাম কখন হয়? যখন আমাদের থিটার মান 0 ডিগ্রি থাকে, মানে সরি, কস থিটার ম্যাক্সিমাম মান কত হয়? অন। আর আর কস থিটার মান অন কখন হয়? যখন হচ্ছে আমাদের থিটার মান হচ্ছে 0 ডিগ্রিতে থাকে। তার মানে আমাদের, আমরা যখন বল প্রয়োগ করব এবং আমাদের বলের দিকেই যদি সরণ ঘটে, অর্থাৎ এই যে এফ আর এই যে থিটাটা, থিটাটা হচ্ছে যে বল আর সরণের মধ্যবর্তী কোণের মান। তাহলে আমরা যদি যেদিকে বল প্রয়োগ করবো এবং আমাদের সরণ যদি ওদিকে ঘটে, অর্থাৎ বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, তাহলে আমরা সর্বোচ্চ কাজ পাবো। আর এখানে সর্বোচ্চ কাজ কোন দিকে, তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার কোনটা হতে পারে? যে সর্বোচ্চ কাজ কখন হবে? যে বল আর সরণ যদি একই দিকে কাজ করে, মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে শূন্য। আর এখানে বলা হয়েছে একটা কণার উপর, 11 নম্বর প্রশ্ন, একটা কণার উপর এফ সমান 10i ক্যাপ, 10j ক্যাপ, 10k ক্যাপ নিউটন বল প্রয়োগ করলে কণাটি সরণ হয় এত এত বল কর্তৃক সম্পাদিত কাজের মান কত? তাহলে আমরা জানি কি ওয়ার্ক সমান এফ ভেক্টর ডট আর ভেক্টর। এই যে এই জিনিসটা একটু ভুল হয়েছে। এই যে এফ ডট এস, এটা কিন্তু বাংলা এটা হয়, কারণ আমরা জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর এটাকে বাংলা হয় কি এবি কস থিটা। তেমনি এফ ভেক্টর ডট এস ভেক্টর এটাকে বাংলা হয় এফ এস কস থিটা। তো ক্লিয়ার সবাই? তাহলে এফ ডট আর, এটা ডট গুণ বের করি, এফ আর আর দেয়া আছে। তাহলে 10 দ্বিগুণে কত? 20। আমি সরাসরি বের করলাম, আলাদাভাবে লেখার দরকার নেই। 20 প্লাস 20 মাইনাস 20, তাহলে আমাদের রেজাল্ট কত হলো? 20 জুল। এই নম্বর অ্যান্সার। এবার 12 নম্বর,
এফ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এফ ডট আর কত হবে? ওই যে আগের প্রশ্নটার মতোই আমরা এফ ডট আর সরাসরি বের করি। এফ ডট আর ডট গুণ তো আমরা সবাই পারি। এফ ডট আর হচ্ছে 6 × 8 = 48 যোগ, আর এখানে জে আছে, এখানে জে নাই, আবার এখানে কে আছে, এখানে কে নাই, তাহলে এই পর্যন্তই শেষ। তো আমাদের রেজাল্ট কত হবে? 48। কোন ভেক্টরটি এই ভেক্টরের উপর লম্ব? দেখো আমরা কিন্তু একটা স্লাইডে দেখাইছিলাম যে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা অংশ যায়, ওয়াই অক্ষ বরাবর একটা অংশ যায়, আর হচ্ছে যে এই জেড অক্ষ এক্স, ওয়াই আর জেড তিনটা অক্ষ বরাবর তিনটা অংশ যায়। আর এইখানে বলা হয়েছে যে তোমাদের এই যে এই 4i ক্যাপ আর 3j ক্যাপ এর উপর লম্ব কোনটা। এখন দেখো এখানে কিন্তু দুইটা অক্ষ ইন্ডিকেট করছে, এই 4i দ্বারা হচ্ছে আই ক্যাপ দ্বারা হচ্ছে এক্স অক্ষ, জে ক্যাপ দ্বারা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে 4i ক্যাপ বলতে এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই জে ক্যাপ মানে 3j ক্যাপ বলতে ওয়াই অক্ষ বরাবর 3 একক। তাহলে এর উপর লম্ব কোনটা? দেখো এক্স আর ওয়াই অক্ষের উপর লম্ব কোনটা থাকে? এই দুইটি অক্ষরের উপর কিন্তু লম্ব হচ্ছে মূলত জেড অক্ষ, কারণ আমি তোমাদেরকে জেড অক্ষের অবস্থানটা কোথায় সেটা বুঝাইছিলাম, যে তুমি যদি একটা এই এক্স আর ওয়াই কে তুমি তোমার কম্পিউটার স্ক্রিন তুলনা করো, তাহলে কম্পিউটার স্ক্রিনের যে সামনের দিকে অংশটা, ওই জিনিসটা হচ্ছে জেড অক্ষ বোঝায়। তাহলে এই এর উপর লম্ব কোনটা হবে? লম্ব হবে অবশ্যই জেড অক্ষ। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরের ক্ষেত্রে একক ভেক্টর আমাদের মূলত কি, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের কি ক্যাপ। তাহলে এখানে কি ক্যাপ কোথায় আছে? সি নম্বরে, অ্যান্সার সি। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর শূন্য হয় কোনটি? 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে। আর ডট গুণফল কখন শূন্য হয়? যখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আর এটা কিভাবে হয় সেটা দেখানোর কথা না, তারপর আমি দেখাই। এ ভেক্টর ডট বি ভেক্টর, এদের মান হচ্ছে এ বি কস থিটা। আমরা যদি থিটার মান 90 ডিগ্রি ধরি, তাহলে এ বি কস 90 ডিগ্রি। তাহলে কস 90 এর মান হচ্ছে শূন্য, এ বি কস 90 এর মান শূন্য। এবং তখন আমাদের ভেক্টরের মান, মানে সরি ডট গুণনের মান 0 হয় যখন আমাদের থিটার মান 90 ডিগ্রি। ক্লিয়ার সবাই? দুইটা ভেক্টর এ ভেক্টর সমান 3i ক্যাপ 3.0 j ক্যাপ এবং বি ভেক্টর 5.0i ক্যাপ 5.0 কে ক্যাপের মধ্যবর্তী কোণ কত? তাহলে মধ্যবর্তী কোণ থিটা সমান cos ইনভার্স আমাদের ডট গুণের মান কত হয়? 3 3 × 5 মানে 3 × 5 = 15। আর এখানে আছে যে নাই, কিছুই নাই। আর এই অংশটাকে বাংলা কি হয়? এই অংশ বাংলা হয় √18। আর এখানে 5² + 5² মানে 25 আর 25 50। বি ভেক্টরের মান হয় √50। এই যে দেখো এই অঙ্ক, এই ম্যাথটা কিন্তু আমি করাইছি। এই যে এই জিনিস, এই একই জিনিস কিন্তু। এই জন্য এই ভার্সিটির প্রশ্ন যখন তোমরা অনেক বেশি সলভ করবে, তখন দেখবা যে অনেক অনেক কোশ্চেন আছে এরকম বারবার রিপিট হয়। বারবার রিপিট হবে, বারবার তুমি ম্যাথটা সলভ করবে, এবং আস্তে আস্তে তোমার একুরেসি লেভেল অনেক বেশি ডেভেলপ হবে। তাহলে থিটার মান কত হলো? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। 16 নম্বরে চেয়েছে j ক্যাপ × 2i ক্যাপ - 3j ক্যাপ +k ক্যাপ এর মান কত? তাহলে আমরা বের করি। উম, এটা রেজাল্ট হয় আমাদের 2i ক্যাপ j ক্যাপ - 3j ক্যাপ j ক্যাপ j ক্যাপ j ক্যাপ + j ক্যাপ ডট k ক্যাপ। তাহলে এর মান কত? আই ক্যাপ জে ক্যাপ এর মান শূন্য, -3 + 0, রেজাল্ট হবে -3। আর এই যে এইগুলোর মান যে শূন্য, এটা আমার, আমি যে সূত্রের যে লিস্টটা দেখিয়েছিলাম না, ওই সূত্রের লিস্টে দেওয়া আছে। এই যে আই ক্যাপ ডট জে ক্যাপ, তারপর হচ্ছে যে জে ক্যাপ ডট কে ক্যাপ, এগুলোর মান শূন্য হয়। আর আর যদি একই জাতীয় হয়, এক জাতীয় হয়, সেক্ষেত্রে এটার মান হয় 1। পরবর্তী প্রশ্ন। ও এখানে একটা রিটেন প্রশ্ন দেওয়া আছে। এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে?
ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? আমরা জানি a ভেক্টর ডট b ভেক্টর এদের মান হবে আমাদের 0। তাহলে আমরা এর ডট গুণ মানে ডট গুণফল বের করে ফেলি। 2i ক্যাপ, সরি ভুল আছে, 2m, এইটা আর এটা গুণ, এই অংশ শেষ। তারপর হচ্ছে এই 3j আর 2j গুণ, 3 দ্বিগুণে 6 প্লাস 6 মাইনাস 5k প্লাস 10k, 5 10 মাইনাস 50 সমান 0। তাহলে 50 থেকে 6 গেলে 44। 2m সমান 44। তাহলে আমাদের m এর মান কত হয়? m এর মান হচ্ছে 22। তো অ্যান্সার তো এই শেষ। তাহলে পরবর্তী স্লাইডে যাই। এখন আর একটা গুরুত্বপূর্ণ টপিক, ভেক্টরের ক্রস গুণ। পি ভেক্টরের মান দেওয়া আছে, কিউ ভেক্টরের মান দেওয়া আছে। ভেক্টর দ্বয়ের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর, লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে? তাহলে আমরা লম্ব দিকে একক ভেক্টরের যে সূত্রটা আছে, লম্ব দিকে একক ভেক্টরের সূত্রটা দেখি। লম্ব দিকে একক ভেক্টরের সূত্র হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং হচ্ছে নিচে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান প্লাস মাইনাস আছে একটা। তাহলে আগে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ক্রস গুণ তো তোমরা সবাই পারো আশা করি। তাহলে 2 2 মাইনাস 1, তারপর হচ্ছে 6 3 মাইনাস 3। তাহলে এটা আমরা হিসাব করি। আই ক্যাপ মাইনাস 3, মানে 3 দুগুণে মাইনাস 6 প্লাস 3, তাহলে মাইনাস 3 হয়। এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস জে, মাইনাস 6 প্লাস 6, তারপর হলো কে ক্যাপ। কে ক্যাপের মান কে ক্যাপের সাথে গুণ যায়, 12 মাইনাস 6 মাইনাস 3i প্লাস 0j প্লাস 6k। এখন আমরা যে লম্ব দিকে ভেক্টর, এই যে 2 নম্বর প্রশ্নটা আমরা অন্য একটা স্লাইডে নিয়ে গেছি, 2 নম্বর প্রশ্নটা পরবর্তী স্লাইডে করবো। এই স্লাইডে এটার বাকি অংশটা করি। তাহলে লম্ব দিকে একক ভেক্টর আমাদের ইটার মান কত হয়? এটার মান হবে আমাদের এই ভেক্টরটা মাইনাস 3i ক্যাপ প্লাস 6k ক্যাপ, এবং এর মান দিয়ে নিচে ভাগ। তাহলে রুট ওভার 3 স্কোয়ার 9 আর হচ্ছে 36, 36 আর 9 রুট 45, রুট 45। তাহলে এটাকে আমরা এখান থেকে 3 কমন নেই, উপর থেকে 3, উপর থেকে -3 কমন, -3 কমন নিলে থাকে কত আমাদের? আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ এবং রুট ওভার 45। তাহলে আমাদের অ্যান্সার কত হয়? ডি নম্বর। আমাদের পরবর্তী প্রশ্ন, কোনটি ওই অক্ষের উপর লম্ব হবে? এখানে তোমাদের ডান হাতি স্ক্রু নিয়ম যেটা আছে না, ওই জিনিসটা ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথম অপশনটা আগে খেয়াল করি। আমাদের যে ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়মটা কি? ধরো আমরা যদি একটা ডান হাতি স্ক্রুকে আমরা যদি ডান দিক থেকে বাম দিকে যদি টার্ন করি, তাহলে এদের লব্ধি, মানে এদের যে গুণফলের মানে ডান দিক থেকে যদি বাম দিকে টার্ন করি, তাহলে এদের লব্ধি হচ্ছে এই লম্ব বরাবর কাজ করবে। তার মানে আমরা যদি এই জিনিসটা হচ্ছে আমাদের আই, আই ক্যাপ, আর এটাই কি হচ্ছে জে ক্যাপ। ধরো আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে সেটার রেজাল্ট কি হবে? সেটার রেজাল্ট হবে আমাদের কি ক্যাপ।
আবার যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ বলে, জে ক্যাপ ক্রস আই ক্যাপ বলে, সেক্ষেত্রে হবে মাইনাস কে ক্যাপ। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথম অপশনটা দিয়ে ট্রাই করি। আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইন্টু আই ক্যাপ, তাহলে কি হয়? আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এটাকে ভাঙলে হয় কে ক্যাপ ইন্টু, মানে ক্রস আই ক্যাপ, তাহলে কে আই, আবার কে ক্যাপ প্লাস আই, সরি কে ক্যাপ ক্রস আই ক্যাপ, সেক্ষেত্রে হয় আবার আবার জে ক্যাপ। আর আমাদের এখানে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে অয় অক্ষের উপর লম্ব। অয় অক্ষ হচ্ছে এই জে ক্যাপ, তাহলে অয় অক্ষের উপর লম্ব হচ্ছে আই ক্যাপ, তাহলে আমাদের রেজাল্ট অবশ্যই আই ক্যাপ হইতে হবে। তাহলে এ নম্বরটা বাদ, এ নম্বরে যেহেতু জে ক্যাপ হয়েছে রেজাল্ট। তাহলে বি নম্বরটা ট্রাই করি। বি নম্বর হচ্ছে কে ক্যাপ ক্রস কে ক্যাপ। এটাও না, এটা তো হবেই না, কারণ হচ্ছে কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা হবে না। তারপর হলো যে তোমার সি নম্বরে, সি নম্বর হচ্ছে জে জে ক্যাপ ক্রস আই ক্যাপ। জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ এর ক্ষেত্রে তোমার রেজাল্টটা হয় হচ্ছে মাইনাস কে ক্যাপ। এই যে এই জিনিসটা, এই আই ক্যাপ, তো এই যে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আমরা তো প্রথমে দেখছিলাম আই ক্যাপ ক্রস জে ক্যাপ, সেক্ষেত্রে হয় প্লাস কে ক্যাপ। আর হচ্ছে যখন জে ক্যাপ ক্রস আই ক্যাপ হয়, তখন হচ্ছে এই মাইনাস কে ক্যাপটা হয়। তাহলে মাইনাস কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এই মাইনাস কে ক্যাপ ক্রস জে ক্যাপ, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা হয় আমাদের প্লাস আই ক্যাপ। তাহলে আমরা তো আমাদের উত্তর পাইছি। আমাদের বের করা লাগবে যে অয়ক্ষের উপর লম্ব, অয়ক্ষের উপর লম্ব হচ্ছে প্লাস আই ক্যাপ। তাহলে অ্যান্সার হলো সি নম্বর। পরবর্তী স্লাইড। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ ভেক্টর, সরি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা এই পাশে আনি, তাহলে টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাংলায় কি হয়? এ বি সাইন থিটা সমান কত? 0। তারপর হলো আমাদের সাইন থিটা সমান 0। সাইন থিটার মান 0 কখন কখন হয়? যখন আমাদের থিটার মান হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি বা পাই। ক্লিয়ার সবাই? তাহলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অপশন হচ্ছে কোথায়? এ নম্বরে। তারপর 4 নম্বর প্রশ্ন, যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ও মাইনাস 4i ক্যাপ মাইনাস 7j ক্যাপ ও মাইনাস ল্যামডা কে ক্যাপ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে ল্যামডা এর মান কত? তাহলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হওয়ার একটা আমরা শর্ত কিন্তু আমরা ইসে দেখিয়েছিলাম, যখন আমরা সূত্র যে লিস্টটা দিচ্ছি ওইখানে, তখন একটা শর্ত দেখেছি যে এক্স বাই বিএক্স ইকুয়াল টু ay/by সমান az/bz। তাহলে আমরা এই যে এই এক্স বিএক্স, মানে এক্স এওয়াই এজেড, এই জিনিসটা কি বুঝছো? এই জিনিসটা হচ্ছে যে এই যে আই ক্যাপের সাথে যে সহগগুলো আছে, এই সহগটা হচ্ছে এক্স, এই সহগটা হচ্ছে এওয়াই, এই সহগটা হচ্ছে এজি। আবার এই যে মানে বি ভেক্টরের সাথে যেটা আছে, এটা হচ্ছে বিএক্স, এটা বিওয়াই, এটা বিজেড। তাহলে আমরা এখানে সহজে শর্ত বসাইতে পারি যে এই যে এই দুটো অংশ নিয়ে কাজ করি, এ বাই বিওয়াই সমান এজেড বাই বিজেড। তাহলে আমাদের এ ওয়াই এর মান কত? এ এর মান হচ্ছে 3, এ ওয়াই বাই বিওয়াই, বি এর মান হচ্ছে -6 সমান এজেড। এজেড এর মান কত? এজেড এর মান হচ্ছে আমাদের 1, আর বিজেড এর মান হচ্ছে আমাদের মাইনাস ল্যামডা। আমাদের যেহেতু এখানে ল্যামডার মান বের করতে হবে, তাহলে আমাদের ল্যামডা সমান -6/-3, তাহলে ল্যামডার মান হবে 2। অ্যান্সার এ 2। দুটি সমান্তরাল ভেক্টর এ ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর সমান 12i ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস 16k ক্যাপ হলে এম ভেক্টরের মান কত? আমি সূত্র লিখলাম না,
এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা, এই যে এই 4 নম্বর ম্যাথটা করালাম সেম জিনিস। সরাসরি আমরা ম্যাথ সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথে চলে যাই। তাহলে 2 মাইনাস 2, মানে এটা হচ্ছে আমাদের এ ওয়াই বাই বি ওয়াই। বি এর মান কত? এম। তারপর হচ্ছে এ জেড বাই বি জেড। বি জেড এর মান কত? 16। তাহলে আমাদের এম এর মান কত হয়? -8। 16 দ্বিগুণে -32, এটাকে 4 দিয়ে ভাগ করলে -8 হয়। ডি অ্যান্সার। তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি ভেক্টর সমান 4 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং কিউ ভেক্টর সমান 2 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ মাইনাস কে ক্যাপ হলে এদের ক্ষেত্রফল কত? আচ্ছা, সন্নিহিত বাহুর ক্ষেত্রে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি কিভাবে? সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সরাসরি এদের যে ক্রস গুণফল আছে সেই ক্রস গুণফলটা। তাহলে আমরা এদের ক্রস গুণফল আগে বের করি। i ক্যাপ j ক্যাপ ক্যাপ 4 -4 1, তারপর হচ্ছে 2 -2 -1। তাহলে ক্রস গুণ হলো আমাদের i ক্যাপ ইন্টু 6, তাহলে হচ্ছে 4 একে 4 প্লাস 2 6 মাইনাস j ক্যাপ -6, 4 একে -4 -2 -4। তারপরে হচ্ছে প্লাস কে ক্যাপ, এর সাথে গুণ হবে আমাদের 4 দুগুণে 8, 8 আর 16 into 16। সরি, এইখানে একটু ভুল আছে। এখানে হলো -8 প্লাস 8। তাহলে আমাদের রেজাল্ট হয় 6 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ। আমাদের কিন্তু এই অংশটা 0 হয়ে যায় কারণ 8 - 6 সমান 0। তাহলে আমাদের এরিয়া এ সমান, আমাদের যে ক্রস গুণফলটা আছে ক্রস গুণফলের মান, তাহলে এরিয়া সমান 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 36 আর 36 কত হয়? 72 √72। তাহলে আমাদের 8 নং 72, তাহলে 8 নং 72 যদি আমরা লিখি, যে এই অংশটাকে যদি ভাঙি তাহলে 8 গুণ 9, তাহলে এই অংশটাকে আবার হিসাব করা যায় 3 ইন্টু 2 √2। তাহলে 6 ইন্টু √2, তাহলে 6 ইন্টু √2 হলে √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1.41 সামথিং। তাহলে 6 যদি আমরা 1.5 দিয়ে গুণ দেই তাহলে কত হয়? তোমার হচ্ছে 6, আর হচ্ছে 6 যদি 1.5 দিয়ে গুণ দেই তাহলে আমাদের 9 পয়েন্ট সামথিং কিছু একটা হয়। 9 পয়েন্ট সামথিং, কারণ এখানে কিন্তু ঠিক 1.5 না, মানে 1.5 নেই, 1.5 এর থেকে কিছুটা কম আছে। তাহলে 9 পয়েন্ট সামথিং কিছু একটা, দেখো 9 পয়েন্ট সামথিং কিছু একটা আছে কিনা। ডি অ্যান্সার, 9.5 বর্গ একক। বুঝতে পারছো আশা করি। তাহলে পরবর্তী স্লাইডে যাই আমরা। তিনটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যাদের মান যথাক্রমে 4 3 এবং 5 যোগ করলেই শূন্য হয়, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমান শূন্য, তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত? দেখো এই তিনটা জিনিস একটু খেয়াল করো। এই যে 3 4 5, আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করেছিলাম। এই জিনিসগুলো হচ্ছে তোমার পিথাগোরিয়ান পিথাগোরিয়ান ত্রয়ী, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা হলো এই যে 4, এটা হলো আমাদের এ ভেক্টর, এবং এইটা হলো আমাদের বি ভেক্টর, এবং এইটা হচ্ছে আমাদের সি ভেক্টর, এবং সি ভেক্টরটা তাদের, এবং এই তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে 0। আর এই জিনিসটা মান এখন আমরা বের করব। আমাদের আমাদের মেইন ভেক্টরটা কত? সি ভেক্টর
ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে সি ভেক্টর তো আছে বুঝলাম, সি ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কি? এবি সাইন থিটা, এবি সাইন থিটা। তাহলে আমরা আবার যাই, সি ভেক্টর ক্রস সাইন, সাইন থিটার মান কত? থিটার মান কত? এখানে দেখো, এখানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, যেহেতু এরা পিথাগোরিয়ান ত্রয়ী, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সাইন 90 এর মান 1, তাহলে সি ভেক্টর গুণ এ গুণ বি, তাহলে আমাদের এদের টোটাল মানটা কত হয়? এবিসি। তাহলে এবিসি এর মান কত? 3 গুণ 4 গুণ 5, তাহলে 3 4 12, 5 12 60। তাহলে অ্যান্সার হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন, একটা সামান্তরিকের দুটি কর্ণ যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করে, যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে যে যে দুইটা কর্ণ আছে, কর্ণদ্বয়ের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের মান। তাহলে আই জে কে সি -1 2 1 -2 4। তাহলে এই জিনিসটাকে আমরা হিসাব করলে হয় আই ক্যাপ ইন্টু -4 শূন্য, তারপর হচ্ছে মাইনাস জে ক্যাপ ইন্টু 10, 3 4 12 -2 10, এরপর হচ্ছে প্লাস কে ক্যাপ, 3 2 -6 +1 5, -5। তাহলে আমাদের হিসাব করলে হয় -10 জে -5 কে। তাহলে আমাদের ক্ষেত্রফল এরিয়া এ দিয়ে প্রকাশ করলাম, এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু, আমরা যে ক্রস গুণফলটা বের করেছি, ক্রস গুণফলের মানের গুণফল, তাহলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 100 আর 25, 125, তাহলে হাফ ইন্টু √125। তাহলে 125-এর আমরা দেখি ভাঙার চেষ্টা করি, হাফ ইন্টু 5 25 125, তাহলে এটাকে আমরা 5√5, 5√5। তো আমরা আমরা √5 এর মান তো জানি। ও, তোমাদেরকে √5 এর মানটা বলা হয় না, √5 এর মানটাও তোমরা একটু মুখস্থ রাখবা, 2.25 সামথিং, এরকম কিছু একটা মনে হয়। সরি, 2.236, 2.236, এই জিনিসটা মুখস্থ করে রাখবা, কারণ অনেক ক্ষেত্রেই লাগে। তাহলে এটাকে আমরা যদি এই পাশটাতে হিসাব করি, যদিও অনেকটা হিজিবিজি হয়ে গেছে এখানে, হাফ ইন্টু 5 ইন্টু 2.23, মানে 2.25 এর মতোই বলতে পারে। তাহলে এই যে এই 5কে যদি আমরা, এই যে 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5 ইন্টু 2.23, তাহলে 2 দ্বিগুণে 4, আর হচ্ছে যে তোমার আড়াই দ্বিগুণে হচ্ছে যে তোমার 5, এখানে তো 2 আছে, 2 পয়েন্ট সামথিং, তাহলে আড়াইরে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 5, আর হচ্ছে 0.23 দিয়ে আবার আড়াই গুণ, তাহলে 5-এর থেকে বড় কিছু একটা সংখ্যা হবে, 5-এর থেকে বড় মানে খুব বেশি বড় না, 5-এর থেকে সামান্য কিছু বড় একটা সংখ্যা হবে। তাহলে 5 থেকে সামান্য বড় সংখ্যা কোনটা? এ, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং। এরকম দেখা গেছে যে অনেক সময় তোমরা যখন রেজাল্ট বের করবা, এরকম এক্সাক্ট রেজাল্ট না পেলেও দেখা গেছে একটা গেস করে একটা অ্যান্সার বের করতে পারবা, যে আমাদের যে এত এর পাশাপাশি মানে কাছাকাছি, যেমন আমরা এখানে বের করছি যে ফাইভের কাছাকাছি কোনো একটা মান হবে। তো এখানে কিন্তু অপশনে 5-এর কাছাকাছি মান দেওয়া আছে, আর বাকিগুলো মান কিন্তু একটু বড় বড় দেওয়া, তা না হলে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যান্সার গেস করা সম্ভব হতো না, যদি অপশন যদি রিটেনের মতো, সরি মানে ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত প্রশ্ন আসে, এমসিকিউ আসে, ওরকম প্রশ্নের মধ্যে যদি অপশন অনেক কাছাকাছি দিয়ে থাকতো, তাহলে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে অ্যান্সার বের করা খুব কষ্টকর হয়ে যেত। এই প্রশ্নতে বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলে এদের মধ্যকার কোণ কত?
তাহলে এ ভেক্টর ডট বি, এই প্রশ্নটা আমরা বের করি। এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে আমাদের এ বি কস থিটা সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে আমরা পক্ষান্তর করি, সাইন থিটা কস থিটা ভাগ আনি, তাহলে হচ্ছে টেন থিটা সমান এ বি কাটা যায় থাকে ওয়ান। তাহলে আমাদের থিটার মান কত হয়? টেন থিটার মান ওয়ান কখন হয়? যখন থিটা হচ্ছে 5/4 বা 45 ডিগ্রি। তাহলে 5/4 কোথায় আছে? বি নম্বরে অ্যান্সার। আর 10 নম্বরে হচ্ছে যদি পি ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং পি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয় একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, এটা কিন্তু কর্ণ ছিল, এই যে সন্নিহিত বাহু নির্দেশ করে। এই প্রশ্নটা আমি করিয়ে দেবো না, এটা তোমরা বাসায় বসে ট্রাই করবা। এটা সহজ একটা প্রশ্ন, কারণ এটা করাইতে গেলে অনেক বেশি সময় লাগবে। আর আমি চাইতেছি না ভিডিও যত মানে ভিডিও যত বেশি লম্বা না হোক, না হয়। তাহলে পরবর্তী প্রশ্ন, এ ভেক্টর ও বি ভেক্টর দুইটি ভেক্টর রাশি হলে নিচের কোনটি সঠিক? এ নম্বর তো সঠিক হবে না, কারণ এ ক্রস বি সমান বি ক্রস এ কখনো হবে না, কারণ হচ্ছে আহ ক্রস গুণন ভেক্টরের বিনিময় বিধি মানে না। আর আর হচ্ছে যে এ এ ও বি, এটা তো হবেই না, ডি নম্বর হবে না। তাহলে বি নম্বরটা সঠিক, কারণ বি বি নম্বর হচ্ছে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, যেটা আমরা আগেও প্রমাণ করে দেখিয়েছিলাম। যদি ইসের ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের বিনিময় সূত্র মানে না। আর যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর রাশি হয় এবং সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরের দিক কোন দিকে হবে? আম, এটা তোমার একটা মুখস্থ প্রশ্নই বলতে পারো যে মানে ক্রস গুণনের ক্ষেত্রে তোমাদের গুণফলের মানের দিক কোন দিকে হবে। ক্রস গুণনের ক্ষেত্রে গুণফলের মানের দিক হবে যে যে দুইটা ভেক্টর আমরা ক্রস গুণ বের করছি ওই দুইটা ভেক্টরের যে লম্ব বরাবর। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের উলম্ব বরাবর, যেহেতু এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে সি। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে এ ভেক্টরের মান যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত? আচ্ছা, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান আগে আমরা নির্ণয় করি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ক্রস বি এর মান কত? এ ক্রস বি এর মান জানি আমরা হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এখন আমি একটা জিনিস দেখাই, ধরো এ একটা ভেক্টর, তুমি মনে করো এ, এই ভেক্টরটা মাইনাস এ ভেক্টর কখন হবে? ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টা, এবং এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে এইটাকে যদি আমি শিফট করে এই পাশের অংশটাতে বসাই, এটা আমি অন্য একটা কালি দিয়ে দেখাইলে মনে হয় ভালো হয়। এই যে এই ভেক্টরটা কি আমি শিফট করে অন্য জায়গায় বসাচ্ছি, দুইটা মান সমান কিন্তু দিক উল্টা, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হয়? 180 ডিগ্রি। তো ক্লিয়ার সবাই? 180 ডিগ্রি। এখন দেখো এ বি সাইন থিটা, এ বি তো ঠিক আছে, সাইন 180 ডিগ্রি, কারণ আমরা দেখাইছি কি এই যে এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে কিন্তু সেম কথাটাই লেখা আছে যে এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এই যে এইখানে তাহলে আমরা বি ভেক্টর সমান মাইনাস এ ভেক্টর লিখতে পারি। তাহলে এই যে এখানে কিন্তু হয়ে যায় যে এ ভেক্টর ইন্টু মাইনাস এ, এরকম হয়ে যায় কিন্তু এ ভেক্টর ইন্টু মাইনাস এ ভেক্টর সাইন 180। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে কিন্তু এই বি ভেক্টরের জায়গায় আমরা মাইনাস এ ভেক্টর বসাইছি। তাহলে সাইন 180 এর মান কত? জিরো। তাহলে এ ক্রস বি এর মান অবশ্যই জিরো হবে। তাহলে সি অ্যান্সার। একক ভেক্টরের ক্ষেত্রে কোনটির মান প্রযোজ্য? এই সি নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে ওই যে কিসের যে তোমার যে ডানহাতি স্ক্রু নিয়মের যে এটা শর্তটা, যে আই আই ক্যাপ জে ক্যাপ সমান কে ক্যাপ, এটা ওই আগে দেখাইছিলাম তোমাদেরকে। পরবর্তী স্লাইড, অবস্থান ভেক্টর, ও সরি, এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। প্রথম প্রশ্ন, অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স কত? অবস্থান ভেক্টর আর মূলত কি? আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর ডাইভারজেন্স অফ আর মানে কি? নেবলা অপারেটর ডট আর। তাহলে আমি আর নেবলা অপারেটর আলাদাভাবে লিখলাম না, একবারেই বসাই। ডেল বাই ডেল এক্স, এখানে এক্স, আই ক্যাপ তো দুইটা গুণ হয়ে যাবে, ডট গুণ হলে ওয়ান হয়ে যাবে রেজাল্ট। তারপর ডেল বাই ডেল ওয়াই, ওয়াই
প্লাস ডেল বাই ডেল জেড জেড। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে প্রত্যেকের মান কিন্তু এক্স এর সাপেক্ষে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিডি এক্স অফ এক্স এর মান 1, ডিডিআই অফ ওয়াই এর মান হচ্ছে 1, আবার ডিডি জেড অফ জেড এর মান 1। তাহলে 1 সমান আমাদের রেজাল্ট হয়ে গেল 3। আর এই জিনিসটা একটু মুখস্থ রাখলেও ভালো হয়, কারণ অনেকবারই আসতে দেখছি আমি এই যে এই প্রশ্নটা, যে তোমার আম, অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স কত, 3 হয়। তারপরে যে এরকম দেওয়া থাকে, যে দেখো এই প্রশ্নটাও কিন্তু সেম জিনিস। এখানে যদি আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ কে ক্যাপ, এখানে আর ভেক্টর কি, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর হলে নেবলা ডট আর, তার মানে কি ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স এর মান কত হবে 3। ও তাহলে এটার অ্যান্সারই তো দেবো, এর অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী স্লাইড। তো যে কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি কেমন হবে? কাল শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি হবে অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। এখানে ওই যে আমি যে সূত্র, এখানে আমি এই যে ভেক্টর ক্যালকুলাসের কিছু শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো তোমার মনে রাখলেই হবে। ওখানে 3-4টা শর্ত দেওয়া আছে, ওগুলো ওগুলো তোমরা একটু মুখস্থ করে রাখো। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর আর সমান এত হলে তোমার হচ্ছে ডাইভারজেন্স অফ আর মানে নেবলা ডট আর এর মান কত। তাহলে আমি সরাসরি ডাইভারজেন্স বের করি। অ্যান্সারটা হবে ডেল বাই ডেল এক্স 3x প্লাস ডেল বাই ডেল ওয়াই মাইনাস 2y প্লাস ডেল বাই ডেল জেড 4z। তাহলে আমাদের মান কত হয়? এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 3, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -2, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 4। তাহলে 4 3 7 থেকে 2 থেকে 5, তাহলে বি হবে অ্যান্সার। তারপরে পরবর্তী প্রশ্ন এটা, নিচের কোনটির ক্ষেত্রে ডাইভারজেন্স অফ বি সমান 0? অর্থাৎ ডাইভারজেন্স শূন্য কখন হয়? যখন হচ্ছে ক্ষেত্র সলিনয়েডাল হবে, তাহলে সি, এটা হচ্ছে সলিনয়েডাল, এটা হলো সিঙ্ক, আর এটা হলো সোর্স। তো সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তো আমাদের আজকের ভিডিওটা মনে হয় এখানেই শেষ, কারণ এটাই লাস্ট প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমার একটা পরামর্শ থাকবে, যে যে তোমরা এই ভিডিওগুলো দেখা গেছে যে তোমরা সরাসরি ফোন বের করে ভিডিও অ্যান্সার দেখতে থাকো না। তোমরা প্রথমে প্রথমে ভিডিওটা অন করবা, তারপর হচ্ছে যে প্রথমে একটা কোশ্চেন আসার পর তারপর তোমরা নিজেরা ট্রাই করবা যে নিজেরা আগে পারো কিনা। নিজেরা পারলে তো ভালোই, তোমরা সরাসরি অ্যান্সারে চলে যাবে। আর যদি দেখা গেছে যে তুমি প্রশ্নটা না পারলে তার পরবর্তীতে তুমি সলিউশনটা দেখবে, কিন্তু আমার সাজেশন থাকবে তুমি আগে নিজে ট্রাই করবা। কারণ ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার হ্যান্ড ক্যালকুলেশন স্পিড তত বেশি বাড়বে, তোমার একুরেসি তত বেশি বাড়বে। জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে লাস্ট কথা। আর যদি তোমাদের এই ভিডিওতে কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি তোমরা লাইক করতে পারো, আর চাইলে তোমরা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।